আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী ডিসেম্বরে তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই একই দিন আত্মসমর্পণ করবেন। 16 জুলাই দলটির এক ভার্চুয়াল সভায় এমন কথা বলা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী 24-5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দলটির 12.5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নানান ধরনের মামলায় অভিযুক্ত সবাই একই সাথে শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করবেন বলে দলটির বৃহস্পতিবারের সভায় জানানো হয়েছে। এদিকে একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটির দেশের বাইরে থাকা বিশেষ করে যেসব সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং সিনিয়র লিডার ভারতের বাইরে আছেন তারা ভারতে যাচ্ছেন। গত 5 দিনে এমন 23 জন নেতা ভারতে গিয়েছেন। শেখ হাসিনার সাথে একসাথে দেশে ফেরার নির্দেশ পেয়ে তারা ভারতে ফিরছেন বলে দলটির সিনিয়র কয়েকজন নেতা দাবি করেছেন। শেখ হাসিনার ফেরা উপলক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে দিল্লিতে বৈঠক শুরু করেছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা ও উপজেলায় গত 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা আবারও বেড়েছে। 16 জুলাই শেখ হাসিনার কারাবরণ দিবস এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলেও আলোচনা হয়েছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাপনের ইস্যুটির আইনি ও বিচারিক দিক তারা খতিয়ে দেখছে। তবে কূটনৈতিক একাধিক পর্যায়ে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিনে আলোচনা হয়েছে, এমন ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 16 জুলাই ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025-এর 16 জুলাই গোপালগঞ্জ জেলায় সেনা ও পুলিশ প্রোটেকশনে সভা করতে গিয়েছিল ইউনূসের সমর্থক দল এনসিপি নেতারা। স্থানীয় লোকজন ওই সময় ব্যাপক প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ মানুষের হাত থেকে বাঁচতে যে এনসিপি নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতো, তারা আত্মরক্ষার জন্য সেনা জানে করে পালিয়েছিল। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গিয়ে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে 5 জন মারা যায়। এই দুই ঘটনার স্মরণে 16 জুলাই বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ওই সভায় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়া গত 2 বছরে দায়ের হওয়া অসংখ্য মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি দাবি করেছেন, অচিরে এই মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা সভায় নির্দেশ দিয়েছেন, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাকে আত্মসমর্পণের অনুমতি দেওয়া হবে নাকি আপিল করা হবে তা আদালত নির্ধারণ করবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন। অবশ্য বাংলাদেশের আইনজীবীরা বলছেন, দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় এক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেছেন, যত জেলই বানাক তিনি ও তার দলের নেতা কর্মীরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করবেন। সবাই উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতারা বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেসব বৈঠকে শেখ হাসিনা দলের নেতাদের, বিশেষ করে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, স্থানীয় সরকার পর্যায়ের নেতা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সে নির্দেশ অনুযায়ী কোন নেতা কোথায় আছেন সে তালিকাও তৈরি হয়ে গেছে বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন।
দর্শক, শেখ হাসিনা রয়টার্সকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন গত 10ই জুলাই। এরপর থেকে গত 5 দিনে 23 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও সিনিয়র নেতা ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতে গিয়েছেন। জানা গেছে তারা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করতেই ভারতে গিয়েছেন। দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করতে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাদেরকেও ভারতে যেতে বলা হয়েছে। আগামী 30শে জুলাই ঢাকা মহানগরের উত্তরের 15 জন কাউন্সিলর শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যাবেন। এর পরের সপ্তাহে দেখা করতে যাবেন ঢাকা দক্ষিণের কাউন্সিলররা। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের নেতাদের সাথে বৈঠক হতে পারে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিল বেড়ে গেছে। আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে 16ই জুলাই বাংলাদেশের কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে তারা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের 14টি স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। এছাড়া নীলফামারী, যশোর, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও খুলনায় মিছিল হয়েছে। 17ই জুলাই নারায়ণগঞ্জের একটি মিছিলের ভিডিওতে দেখা গেছে মিছিলকারীরা মুখে শেখ হাসিনার মুখোশ পরে স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরকারের শীর্ষ মহলও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 17 জুলাই প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রিপোর্টটিতে দাবি করা হয়েছে, তারেক রহমান জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয় কিংবা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এমন কর্মকাণ্ড যাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও সংগঠনের সদস্যরা করতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনকে আরো সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। 13ই জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও নিজেদের অবস্থান ও মত তুলে ধরেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বরাবরের মতোই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 17 জুলাই জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছেন, যেমনটি আগেও বলেছেন অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে বলে মত দেন রণধীর জয়সওয়াল। 2 দিন আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কয়েকটি চ্যানেলে ভারত ও বাংলাদেশের আলোচনা হয়েছে। সেই আলোচনায় শুধু ভারত ও বাংলাদেশ নয়, পশ্চিমা দুটি দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের একটি দেশও আছে। আছে একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমঝোতা প্রক্রিয়া ছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শক্তিধর এমন পক্ষগুলোর এই আলোচনায় শেখ হাসিনা ফেরার বিষয়টি ছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আছে। এর মধ্যে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম, তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা বিমস্টেকের সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছেন এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে এসব বৈঠকের আলোচনা শেষ হলে আগামী মাসে একটি শক্তিধর দেশের একজন প্রভাবশালী প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে পারেন। তারপর থেকে পরিস্থিতির নাটকীয় মোড় নিতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। শেখ হাসিনার ফেরার ঘোষণাতে কি এক ধরনের বিচলিত হয়ে পড়ার ঘটনা ঘটছে শেখ হাসিনা বিরোধী যারা, এবং বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা চলছে কিনা, সরকার বিচলিত হয়ে পড়ছে কিনা, শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতিগুলো যেভাবে ট্যাকেল দিতে হবে সেরকম মানে সিচুয়েশনে সরকার আদৌ পড়তে চায় কিনা, শেখ হাসিনা বিরোধীরা এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠছে। দেশে যেমন উঠছে তেমনি বিদেশেও উঠছে। বিশেষ করে ভারতে এই প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার এই ইস্যুতে নানা ধরনের খবর তৈরি করছে।
শেখ হাসিনার এই ইস্যুতে যখন খবর তৈরি করছে তখন বাংলাদেশেও জুলাই আন্দোলন, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী যারা, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হচ্ছে। এরই মাঝে আজকেই খুবই চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। রাশেদ খান বলেছেন যে নাহিদেরা যে এক দফার ঘোষণা দিয়েছিল, সেই এক দফার ঘোষণা ক্যান্টনমেন্টের স্পষ্ট বার্তা নিয়ে তারা দিয়েছিল। এই ধরনের মানে মন্তব্যগুলো আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করা, রাজনীতিকে এক ধরনের বিতর্কিত করা, এই ব্যাপারগুলো চলছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে যে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে বিচলিত হয়ে পড়েছে শেখ হাসিনার শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ। কেন বিচলিত হয়ে পড়বে? তার ফেরার খবরে তো তাদের খুশি হওয়ার কথা, কারণ যাকে ফিরিয়ে আনতে এত কষ্ট হচ্ছে প্রক্রিয়াগত দিক থেকে, তিনি নিজেই যখন ফিরতে যাচ্ছেন তখন তো মানে না চাইতেই অনেক কিছু পাওয়ার মতো অবস্থা হওয়ার কথা। কিন্তু ভারতীয় গণমাধ্যম স্পষ্ট করে এই ব্যাপারটা যেমন বলছে, তেমনি এই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা বিমান পথে না ফিরে বিকল্প পথ ধরতে পারেন। চলুন তারা কি বলার চেষ্টা করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। নর্থ ইস্ট নিউজ সাম্প্রতিক সময়ে আরেকটি ভয়াবহ নিউজ প্রকাশ করেছে, যেটা নিয়ে আমরা আসলে আদতেও আলোচনা করতে চাই না সেন্সিটিভ ইস্যুর কারণে। তারা জুলাই আন্দোলনের সময় 7.62 যে বুলেটের রাইফেল, সেই রাইফেল জনতার হাতে কিভাবে গেল, কারা দিল, কারা এর পেছনে কাজ করেছে, এই ধরনের খুবই স্পর্শকাতর ব্যাপারে তারা নিউজ করেছে। সেই নিউজগুলোকে আমরা আসলে স্কিপ করে যেতে চাই, কারণ এই ব্যাপারগুলো দেশের খুবই মানে গর্বিত এবং গর্বের যে বাহিনীগুলো এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে খুবই সেন্সিটিভ আলোচনা, সেই আলোচনার মাঝে আমরা নিজেদেরকে জড়াতে চাই না। শেখ হাসিনার এই ফেরা ইস্যুটা যেহেতু একেবারে সার্বজনীন হয়ে গেছে, এই ইস্যুতে তারা নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে এবং তারা একটা মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। সৈয়দ বদরুল আহসানের লিখা এই মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিচলিত হয়ে পড়েছে তার বিরোধী পক্ষ। কি বলতে চাইছেন তিনি, কিংবা কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, তাদের শিরোনামটা দেখে নিন। ইংরেজিতে করা শিরোনামের বাংলা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তার সমালোচকদের বিচলিত করেছে। কিভাবে বিচলিত করছে? উদ্বেগ স্পষ্টতই অনুভূত হচ্ছে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারটি নিঃসন্দেহে বাংলাদেশের অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এরকম শব্দ তিনি প্রয়োগ করছেন যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 2024 এর আগস্টে শেখ হাসিনার পতন এবং ভারতে চলে যাওয়ার পর থেকে নানা ব্যাপার চলছে। সাবেক প্রধানমন্ত্রী দলীয় সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্তটি শুধু ঢাকার বর্তমান ক্ষমতাধরদের আত্মতুষ্টির ওপরই উল্লেখযোগ্যভাবে আঘাত হানেনি, বরং মোহাম্মদ ইউনূসের অন্ধ অনুসারীদেরও বিচলিত করেছে, এভাবে তারা বলছেন। সহজ কথাই বলতে গেলে শেখ হাসিনার বক্তব্যের জবাবে কি প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ দ্বিধান্বিত হয়ে পড়েছে, এমনটা মনে হচ্ছে তাদের। তারা বলছে যে এটা স্পষ্ট যে যখন তিনি রয়টার্সকে জানান যে তিনি ও তার দলের নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন, তখন দেশের বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা হতবাক হয়ে যান। আর এরপরই তাদের মন্তব্য আসতে শুরু করে, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে কি হবে, এই রকম মন্তব্য শেখ হাসিনা বিরোধী যারা রয়েছে, এমনকি সরকারও, তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ আছে। আমি বিচলিত হয়ে পড়া ব্যাপার শব্দটা ব্যবহার করতে চাই না, তবে উদ্বেগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই যে উদ্বেগ আছে। সরকারের মধ্যে উদ্বেগ আছে যে শেখ হাসিনা ফিল্ডে যদি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেটাকে ট্যাকেল দেওয়া তো সরকারেরই দায়িত্ব। সেটা ট্যাকেল দিতে গিয়ে যদি একটা বাজে সিচুয়েশন তৈরি হয়, চাপটা সরকারের উপরে পড়বে। বিরোধী যারা রয়েছেন তাদের আসলে কিছু হবে না, তারা রাস্তাঘাটে লম্পছম্প করবে, এটাই স্বাভাবিক। তাদের দেশের কি অবস্থা হলো সেটাতে তাদের মনোযোগ থাকার কথা নয়, বরং দেশের অবস্থা বিশৃঙ্খল হলে তাদের পোয়াবারও অবস্থা হওয়ার কথা, সেখান থেকে তারা একটা বেনিফিট খোঁজার চেষ্টা করবেন। শেখ হাসিনা বিমানে যদি ফেরেন, এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে বিমানে যদি ফেরেন তাহলে কি হবে? বিমান তার ফেরা, তার সঙ্গে রাজনীতিবিদদের ফেরা, এবং সেই উপলক্ষে যদি লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে পড়ে, তাহলে সেটাকে কিভাবে ট্যাকেল দিবে সরকার? সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আগে থেকেই যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে ওই অঞ্চলে একটা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতে পারে ঢাকার, যেন
লোকজন আসতে না পারে, তার আসার দিন আগের দিন এরকম সারা দেশের সঙ্গে গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। টেকনিক্যালি মোটরযান শ্রমিকদের এক ধরনের ধর্মঘটের আয়োজন হতে পারে, যে তারা ধর্মঘট করলো, গাড়ি চালাবে না, যেন সরকারের উপরে দায়টা না আসে। সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে এরকম দায় যেন না আসে। আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে পুরো বিমানবন্দর এলাকা কয়েক কিলোমিটার জুড়ে এই এলাকাটা সিলগালা করে দেয়া হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কোনো গাড়ি ঘোড়া, কোনো মানুষ কেউ ঢুকবে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া। এরপরে শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হবে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিকল্প কথাও বলা হয়েছে যে শেখ হাসিনা বিমানের মাধ্যমে নাও আসতে পারেন, তার একটা বিকল্প সিদ্ধান্ত রয়েছে। সেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতায় এসে কলকাতা থেকে সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে যশোরের বেনাপোল দিয়ে প্রবেশ করবেন এবং যশোর থেকে তিনি টুঙ্গিপাড়ায় আসার চেষ্টা করতে পারেন। টুঙ্গিপাড়ায় এসে মানে ওই অঞ্চলটা, আমি যদি খুলনা থেকে শুরু করি, খুলনা থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই পুরো অঞ্চলটাই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা। সুতরাং শেখ হাসিনার বিকল্প ওয়ে হতে পারে এটা, এই ব্যাপারটা হচ্ছে। আবার শেখ হাসিনার আগমন উপলক্ষে মানে ডিসেম্বরে যে ঘোষণা, কি হবে শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন, সে যে মাসে বাঙালি জাতি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়কে স্মরণ করে, এখানে কয়েকটি ভাবনার অবকাশ রয়েছে। এই শিরোনামে এই লেখক এরকম কিছু বর্ণনা করেছেন যে বিমানবন্দরে আসলে কি হবে, বিকল্প পথ যদি ওই যশোর বেনাপোল হয়ে আসার চেষ্টা করেন তাহলে কি হবে। এবং তিনি বলছেন যে যদি বেনাপোল দিয়ে আসার চেষ্টা করেন, স্থলবন্দর দিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকরা তাকে ঘিরে এক ধরনের মানে জটলা তৈরি করতে পারে এবং সেই জটলা ভাঙা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। এই যে ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়েছে যে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে 6 বছর কিন্তু শেখ হাসিনা এর আগে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করেছিলেন এবং তখন শেখ হাসিনা দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা 2007 111 সরকারের সময়ও শেখ হাসিনা যখন বাইরে ছিলেন তখন তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুইটা সময়ই পরবর্তীতে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কিংবা সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল, যদিও বিএনপি দাবি করে যে 81 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে কল্যাণেই শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ এর আগে তিনি 2বার দেশে ফেরার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং 2বারই তিনি ফিরেছিলেন। এটা হবে তার তৃতীয় চেষ্টা। তৃতীয় চেষ্টা সফল হবে কিনা সেটা একটা বড় ব্যাপার। এবং মানে তৃতীয় চেষ্টা যখন তিনি করতে যাচ্ছেন তখন কিন্তু আলোচনায় আসছে সেটা হচ্ছে তার নিরাপত্তা ইস্যু। এবং সেই ক্ষেত্রে উদাহরণ হিসেবে ফিলিপিন এবং পাকিস্তানের উদাহরণ দেয়া হচ্ছে। ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্দ মার্কোসের এক অনমনীয় বিরোধী বেনিনো অ্যাকিউনো 1983 সালে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন, কিন্তু বিমান থেকে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের টার্মেকে তাকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপরে আমরা 2007 সালের অক্টোবরে দুবাইয়ের নির্বাসন শেষে বেনজির ভুট্টো করাচিতে ফেরার সময় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সংগঠিত সহিংসতায় তার বহু অনুসারী নিহত হয়। 2 মাসের মাথায় রাওয়ালপিন্ডিতে বেনজিরকে কিন্তু মেরে ফেলা হয়। এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেইটাকে উল্লেখ করেও এই লেখক বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবথেকে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে তার নিরাপত্তা। বিমানবন্দরে প্রকাশ্যে বেরোনোর পরে তাকে যে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি কোথায়, কিংবা যাত্রাপথে তাকে যে টার্গেট করা হবে না বিমানবন্দর টু কারাগার, এই পথে যে তাকে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি দেওয়াটা খুব মুশকিল। এটা একটা উদ্বেগের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা যেমন উদ্বেগের ব্যাপার, সরকারের জন্য এটা বড় উদ্বেগের ব্যাপার যে এরকম অনাকাঙ্ক্ষিত প্রয়াস যদি কেউ করে, যেটা আমরা জুলাই আন্দোলনের সময় স্নাইপারদের আধিপত্যের কথা শুনেছিলাম এবং তৎকালীন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আসিফ নজরুল, তারা কিন্তু এই স্নাইপার বাহিনীর কথা স্বীকার করেছেন এবং তাদেরকেও যে সাবধান করা হয়েছিল ফোন দিয়ে, সেই কথা তারা প্রকাশ্যে দায়িত্ব শেষ করার পরে বলেছিলেন। সুতরাং এই যে টার্গেট, এই টার্গেটটা হতেই পারে, কারণ এরকম উদাহরণ পৃথিবীতে রয়েছে। এই উদাহরণ যখন রয়েছে তখন শেখ হাসিনার বেলাতেও একটা উদ্বেগ রয়েছে। কিন্তু এই রিপোর্টে
এই আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার খবরে তার প্রতিপক্ষ, শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ তারা বিচলিত হয়ে পড়েছে। এই যে দাবি, এই দাবিটা কতটা মানে বাস্তবতার সঙ্গে মিল রয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি বরং শব্দটা, বিচলিত শব্দ ব্যবহার না করে উদ্বেগের ব্যাপারটা ব্যবহার করতেই বেশি পছন্দ করব, কারণ বিচলিত শব্দটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকমটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে এই মুহূর্তে